আচ্ছা, আমরা এই কোয়েশ্চেন গুলো পরে নিব। আমাদের ট্রেনার এখন জয়েন হয়ে গিয়েছেন। তাসফিয়া, জি ভাইয়া। তুমি একটু কন্টিনিউ করবে, and আমি সবাই উদ্দেশ্যে একটু বলে রাখতেছি, আমাদের যখন ক্লাসগুলো হবে তখন আমরা সবাই চেষ্টা করব আমাদের মাইক্রোফোনটা মিউট রাখতে, এন্ড আমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করব। এন্ড ক্লাস রিলেটেড, যেমন আজকে আমাদের যে টপিকটা আছে সেই টপিক রিলেটেড যদি আমরা কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা আমাদের ট্রেনারকে জিজ্ঞেস করবো। এন্ড আইসিটি অলিম্পিয়াড রিলেটেড, এক্সাম রিলেটেড, অ্যাটেন্ডেন্স, বুক, মডিউল, রেকর্ড ক্লাস, এই সবকিছু রিলেটেড যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা ক্লাস শেষ হলে ক্লাস আপু থেকে জেনে নিব। এন্ড ক্লাস রিলেটেড কোনো সমস্যা থাকলে আমরা সেটা আমাদের ট্রেনার ভাইয়ের থেকে জেনে নিব। এন্ড এখন আমরা ক্লাসটা শুরু করছি, অলরেডি অনেকজন জয়েন হয়ে গিয়েছেন। সো তাসফিয়া আপু, আপনি একটু প্লিজ কন্টিনিউ করবেন। জি, আজকে ট্রেনার হিসেবে আছেন আমাদের সাথে এমডি জিম্মাতুল ইসলাম ভাইয়া, যিনি কিনা মিলিটারি কলেজিয়েন্ট স্কুল খুলনার লেকচারার অফ আইসিটি ডিপার্টমেন্ট। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া ক্লাসটি কন্টিনিউ করতে পারেন, আপনাকে কো-হোস্ট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আগে আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করছি, তারপর শুরু করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বেশি মনে হয় না ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছি। আসলে অনেকে ভালো থাকলেও ভালো তো আছেই, আর ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। দিস ইজ ফর কার্টেজি। কারণ কোন প্রেক্ষিতে যে ভালো থাকা না থাকা ব্যাপারটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। আমি যদি ভালো থাকা জিনিসটা মনে রাখতে চাই, যে আমি মনে করতে চাই যে আমি সবসময় ভালো থাকবো, তাহলে এই জিনিসটা আমাকে ভাবতে হবে হসপিটালে থাকা ব্যক্তিদের সাথে। হসপিটালে থাকা ব্যক্তিরা যদি দেখা যাচ্ছে যে তারা, অনেকের পা নাই, অনেকের হাত নাই, সেই জিনিসটা যখনই সে কি রিয়েলাইজ করবা যে না, আমার তো হাত পা সবকিছুই ঠিক আছে। তো যাদের এই অবস্থা আছে, যাদের কিডনিতে সমস্যা, আহ তারপর হার্টের সমস্যা, তাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই অনেক ভালো আছি। সো দিস ইজ ফর রিয়েলাইজেশন যে আমাদের প্রেজেন্ট কন্ডিশনের থেকে হাসপাতালে যারা আছে তাদের তুলনায় কিন্তু আমরা সবাই ভালো আছি। সো এই প্রেক্ষিতে বলতে হবে যে না, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। সো ইটস এ গুড প্র্যাকটিস আফটার অল। তো ফার্স্ট অফ অল, আমাদের যেই টপিকস ই কমার্স, আমরা আজকে জানবো ই কমার্স নিয়ে। তো এর আগে আমি বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। সেটা আমি মোহাম্মদ জিম্মাতুল ইসলাম, খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা থেকে আইসিটি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে আছি। আমার লেখাপড়া সবকিছু কম্পিউটার রিলেটেড। সিএসসি কোর্স, সিএসসি তে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং বিগত এই 14-15 বছর এই আইসিটি রিলেটেড টপিকস নিয়ে নাড়াচাড়া করছি। সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক, এগুলো নিয়েও অনেক কাজ করেছি। তো এই ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে ধারণা দিতে পারি সেটা ই কমার্সের প্রত্যেকটা স্তর, কিভাবে আমরা এই ই কমার্সকে জানতে পারবো, বুঝতে পারবো, এবং সে অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করতে পারবো, সেই সম্পর্কে তোমাদেরকে
একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো ইনশাআল্লাহ। তো এটা এই জন্য দরকার, এখানে যারা আছো সবার কম বেশি ই কমার্সের সাথে কিন্তু পরিচয় আছে, কারণ ই কমার্স এমন একটা জিনিস যা হচ্ছে জানে না এমন কিন্তু কেউ নাই। অলরেডি তোমরা কিন্তু এই যে এটা বলতে পারো যে কেন, কারণ হচ্ছে বর্তমানে যে বহুল প্রচলিত যে ই কমার্স সাইট আছে কোনটা বলো তো? দারাজ দারাজ বহুল প্রচলিত। অ্যামাজন বাংলাদেশ মার্কেটপ্লেস ইনসাইড বাংলাদেশ ফুডপান্ডা দারাজ অ্যামাজন রকমারি একটা অনলাইন মার্কেটার। আচ্ছা ঘরে বাজার ঘরে হ্যাঁ। বাজার মার্কেটপ্লেস এত অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেটা কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না, কারণ এর মধ্যে জনপ্রিয় হচ্ছে হাতে গোনা কয়েকটা, বাট তার মধ্যে হাজার হাজার কিন্তু ই কমার্স সাইট আছে যারা প্রতিনিয়ত লাখ লাখ কোটি কোটি টাকার ট্রানজাকশন করে যাচ্ছে। তো এই ই কমার্স সাইট থেকে আমি যদি একটু ভিন্ন আঙ্গিকে কোশ্চেন করি, যে এমন কোন সাইটের নাম বলতে পারবা যে মানে সাইট অথবা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে মানে খুবই রিনাউন্ড ছিল বাট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে? কয়েকটা চর্চা ইভেলি ইভেলি আর 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 শপিফাই হ্যাঁ ই অরেঞ্জ ইঅরেঞ্জ শিখো শপিফাই হ্যাঁ গুড। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি যে ইমার্ট আমরা তো এটা কি ক্লাস 8 এর ক্লাস? হ্যাঁ এটা ক্লাস 8 এর ক্লাস। আমরা মানে জনপ্রিয় ওয়েবসাইটগুলো তো নাম জানি, কিন্তু এর পাশাপাশি যে সাইটগুলা মানে বহুল প্রচলিত ছিল তা কিন্তু হুট করে বন্ধ হয়ে গেছে। এইগুলোর কিন্তু কিছু কিছু রিজন ছিল, সেই রিজন গুলার মধ্যে দেখা যাচ্ছে যে তারা তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট গুলা ঠিক রাখতে পারেনি। তো ই কমার্সের কমিটমেন্ট গুলা পূরণ করা। তো দেখা যাচ্ছে যে আমরা ই কমার্স বলতে কি বুঝতেছি একদম জেনারেল ভিউতে, যে যেখানে আমরা অনলাইন সেবা হবে, যেই সেবাগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র অথবা সার্ভিস এইগুলো কেনাকাটা করতে পারি। তো যদি আমরা দেখি যে ই কমার্স কি, তো এই ই কমার্সের মধ্যে দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে, হতে পারে সেটা পণ্য, হতে পারে সেবা। এখন তোমাদেরকে আমি এই কোশ্চেনের পার্সপেক্টিভটা একটু বলতে চাই যে এইটা সেবা হলো কেন বলো? কারণ মানুষ ই কমার্স ব্যবহার করে মানে বাসা থেকে হচ্ছে বিভিন্ন পণ্য কিনতে পারে। পণ্য তো সবাই পারে, ই ভ্যালি পণ্য কেনা বেচা করে, দারাজ পণ্য কেনা বেচা করে। এমনি বেঁচে বেঁচে আমি যায়। কিন্তু এখানে স্পেসিফিক করে দিচ্ছি, মানে আমি কিন্তু মানুষ যখন অসুস্থ পণ্য কেনার মাধ্যমে তো আমাদের পণ্যটা কেনার জন্য বাইরে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ ওয়েট ওয়েট, আমি একটা কথা বলতে চাই। সেখানে হচ্ছে যে পণ্য তো দারাজ তো সব দারাজ আছে, ই ভ্যালি ছিল এককালে নাই, এখন তারপর রকমারি আছে, সবাই কিন্তু পণ্য নিয়ে কাজ করছে, এটা তো আমরা সবাই জানি। বাট আমার কোশ্চেন একটু ডিফারেন্ট। আমার কোশ্চেন হচ্ছে যে মানে যেটা সবাই জানে সেটার বাহির থেকে আরেকটা কোশ্চেন করা। এখানে লেখা আছে দেখো পণ্য বা সেবা, আমি এখানে মেনশন করে দিয়েছি পণ্য বা সেবা। তো এখন সেবা সাপ্লাই করে এমন কোন প্ল্যাটফর্ম তোমার জানা আছে
যেখানে টেলিমেডিসিন, ফেসবুক, টেলিমেডিসিন ফাইবার, অথবা .com ডিওলিঙ্গো, টেলিমেডিসিন, ডুওলিঙ্গো, এটা তো ভাষা শেখার। আমি বলছি Fiverr। সেবা কেনা বেচা হয়। মোনাক মার্ট, ফাইবার, স্যার ইবুক, স্ট্রিট ফাস্ট, স্ট্রিট ফাস্ট, কুরিয়ার সার্ভিস, ওভাই হতে পারে রাইড শেয়ারিং, এখানে সার্ভিস পাচ্ছ। ফিভার, তারপর হচ্ছে উবার, এটার ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে ফাইবার, সার্ভিসের ক্ষেত্রে তুমি আরেকটা আছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স কি করে? ক্রাঞ্চিরোল, স্যার ফ্রিল্যান্সিং, স্যার অ্যামাজন, হ্যাঁ, প্রাইম ভিডিও। ক্রাঞ্চিরোল, এগুলো তো বিদেশি, বাংলাদেশি কি বলো? আমি তো বিদেশি লোক একটু বললাম, বাংলাদেশি কি? বঙ্গ তারপরে ইত্যাদি। দারাজ, অনলাইন টিভি তো পণ্য আমদানি করে। বাট ওকে, গুড। টেলিগ্রাম, শোনো, আমি আমার কোয়েশ্চেনের প্যাটার্নটা এই জন্য দিচ্ছি, এই জন্য বলছি যাতে করে তোমাদেরকে আমি কম্পিটিশনের জন্য রেডি করতে পারি। এইখানে ই কমার্স কি কেন হয়, কি এই সম্পর্কে হাজার হাজার বই পাবা, হাজার হাজার লেখা পাবা, হাজার হাজার টপিকস পাবা। বাট আমার এখন মেইন এইম হচ্ছে তোমাদের যেন এই যে ইন্টারনেট, যে তোমাদের ন্যাশনাল রিজিয়নে যে পরীক্ষাটা হবে আইসিটি অলিম্পিয়াডের, সেখানের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করা। তো দেখবো যে টপিকস একই, এখানে টপিকস দেখলে মনে হচ্ছে যে তোমার 13 পেজ, এই 13 পেজ 12 পেজ 10 পেজ এ তো ইজিলি পারবো। তো তোমরা কি করবা, আরে ধুর এগুলো মুখস্থ করে রেখে দেবা। বাট যখন তোমরা পরীক্ষা শুরু হবে তখন এমন টাইপের কোশ্চেন দেখবা, তখন বলবো আরে এগুলো তো ছিল না। তো আমি তোমাদেরকে এমন টাইপের কিছু ক্লু দিচ্ছি, যে যে ক্লু বেস করে যদি তোমরা অগ্রসর হও তাহলে কিন্তু তোমরা এগুলার আনসার করতে পারবা। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের আইসিটি অলিম্পিয়াডে এই টপিকস রিলেটেড যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো সম্পর্কে আনসার করতে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো, আমি কিন্তু একটা ক্লু দিয়েছি যে পণ্য সবাই চেনে, ই কমার্স সবাই চেনে, বাট যখন সেবা আসবে তখন দেখবা 50% অফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে তোমরা 50%-এর মতো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আসলে সেবা কিভাবে আসে, কারণ অত শর্ট সিচুয়েশনে কিন্তু বোঝা বড়টা। সো এই একটা মাত্র লাইন, এই একটা লাইন দিয়ে কমপক্ষে 20 থেকে 30 ধরনের কোশ্চেন করা যাবে, যা এটা বোঝার মধ্যে রয়ে গেছে। তো কোশ্চেনের প্যাটার্ন সবকিছুই, কোশ্চেন গুলো সবই কিন্তু তোমাদের টপিকস এর মধ্যে থেকে আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। বাট একটু মনোযোগের সাথে তোমাদেরকে পড়তে হবে। তো ই কমার্স কি বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যবসা পরিচালনার একটা আধুনিক পদ্ধতি। আগের কালে, আজ থেকে বেশি না, জাস্ট 10 ইয়ার্স আগে, 10 বছর আগে যদি কোনো কোম্পানি খোলা হতো, সবার কিন্তু ফার্স্ট এইম কি ছিল? আচ্ছা আমি একটা বলি যে তুমি নিজেকে চিন্তা করো যে 10 বছর আগে, যদিও তোমরা 10 বছর আগে অনেকে অনেকে দেখা যাচ্ছে অনেক ছোট ছিল, অনেকে দেখা যাচ্ছে যে জন্মগ্রহণ করতে নাও পারো, বাট আমি জাস্ট চিন্তা করতে বলছি যে তোমরা 10 বছর পরে তোমাদেরকে চিন্তা করো, যখন যদিও বাংলাদেশে শুরু হয়েছে 2010 সালে ই কমার্স, তুমি 2005 সালের কথা চিন্তা করো। 2005 সালে 20 বছর আগে তুমি একটা কোম্পানি খুললা, তো অ্যাডভার্টাইজিং এর জন্য তোমার কি আইডিয়া মাথায় আসবে? বিলবোর্ড, পেপার, পোস্টার, ব্যানার, নিউজ পেপারে আমরা সাইনবোর্ড, আর সাইন, নিউজপেপারে পাঠানো, ইয়ালে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ইয়েস। অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিলবোর্ড। এবার শোনো, তোমরা কিন্তু অ্যাডভার্টাইজিং এর অনেকগুলো অপশন পাচ্ছ, বিলবোর্ড, নিউজ পেপার, টিভির অ্যাডও আছে একটা পার্ট। তো তোমরা কিন্তু অনেকগুলো অপশন, বাট যদি আজ থেকে 20 বছর ওই 2005 সালের পর 20 বছর পর 2025 এসে যখন তোমরা এটা দেখছো যে তোমার এখন একটা পার্সোনাল একটা কম্পিউটার,
ফার্স্টেই কিন্তু তোমার মাথায় আসবে আমরা তাহলে ফেসবুকে বুস্টিং করি। মানে দেখো জিনিসটা কিন্তু একদম শর্ট হয়ে চলে আসছে। বিলবোর্ড বলো, অ্যাডভার্টাইজিং বলো, নিউজ পেপার বলো, এই কোনোগুলাই এখন কিন্তু তোমার এন্টারপ্রেনার হিসেবে তোমার মাথায় খেলবে না। কারণ সবাই কিন্তু এখন একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কানেক্টেড। সবাই চায় যে ও আমার কি কি দরকার আমি একটু মোবাইলের মাধ্যমে এখনই অর্ডার করে দিই। সো ফেসবুক বুস্টিং ফার্স্ট চয়েসে চলে আসছে। কেউ যদি আরো বেশি ইনভেস্ট করতে চায় ইউটিউবে অ্যাডভার্টাইজ করতে পারে। কারণ ইউটিউব দেখলেই দেখবে যে খুললেই দেখবা যে একটা মিউজিক শেষ হতে না হতে একটা অ্যাডভার্টাইজিং আছে, একটা মুভি শেষ হতে না হতে মুভির মধ্যে হাজার হাজার বিজ্ঞাপন চলে আসে। সো দিস আর দ্য চেঞ্জিং উই আর ফেসিং। যে আজ 20 বছর আগে যেটা মানুষ কল্পনা করতে পারেনি এখন কিন্তু 20 বছর পর টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে নিউজ পেপারে যে বিজ্ঞাপনে মানুষের কাছে কাছে যাবে তার থেকে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই ই কমার্স হচ্ছে একটা ব্যবসা পরিচালনার কিন্তু একটা আধুনিক পদ্ধতি। তো এই জন্যই আমরা হচ্ছে যেই জিনিসগুলা সম্পর্কে আমরা দেখব যে দেখো এই যে অনলাইন মার্কেট প্লেসে কি কি আছে, মোবাইল অ্যাপ আছে, ওয়েবসাইট আছে এবং কি আছে মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেস বলতে কি বোঝায় বলতো? এটা কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। বাজার, অনলাইনে অনলাইনে যেখানে অনলাইন বাজার, অনলাইন অনলাইন ব্যবসা, যেখানে মার্কেট দেখি কে বলতে পারে মার্কেট প্লেসের ধরন। বাজার, অ্যামাজন এখানে অনেক মার্কেট বা অনেক আমি তোমাদের আরেকটু বলি, দেখো এই যে ফেসবুকে কিন্তু একটা মার্কেট প্লেস আছে, কেউ কি দেখেছো? ফেসবুকে কিন্তু একটা মার্কেট প্লেস আছে। হ্যাঁ, আমরা তো দেখো আমি তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে কেনাকাটাও করেছি। এক্স্যাক্টলি দেখো এইখানে হ্যাঁ এই ফেসবুকে যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস মানে একটা প্লেস যেখানে সবাই মার্কেটিং করতে পারে। যেমন আমরা যখন একটা বাজারে যাই তো তোমার দেখবা যে পাইকারি বাজার আছে অথবা তোমাদের যে বাড়ির আশেপাশে যে মুদি বাজার আছে, তো দেখা যায় সেখানে অনেক লোক আসে, তারা তাদের যেই পণ্যগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা বাজারে বসে। বাট অনলাইন মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা সাইট। তো যেমন ফেসবুকটা আগে প্রচলিত ছিল কিন্তু ব্লগিং, মাইক্রো ব্লগিং সিস্টেম, অথবা সবাই তাদের পার্সোনাল প্রোফাইলে বিভিন্ন পোস্টিং করবে, বিভিন্ন আইডিয়া দিবে, ছবি আপলোড করবে। এর পাশাপাশি ওরা কিন্তু যোগ করছে মার্কেট প্লেস, যে যেখানে হচ্ছে যার যে পণ্য আছে, আমার মোবাইল আছে আমি বিক্রি করতে চাই মার্কেট প্লেসে দিই, অথবা এটা পুরান জিনিসগুলো অনেকে দেখা যাচ্ছে যে এখন শীতের সময় খেজুরের গুড়ের ভেজাল মুক্ত যে খেজুরের গুড় আছে সেটা তারা প্রেজেন্ট করতেছে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তারা আপলোড করতেছে। অথবা দেখা যাচ্ছে কেউ রান্না ভালো পারে, সে রান্নার ভালো রান্না রেসিপি দিয়ে তৈরি করে সে কিন্তু আপলোড করতেছে, ফুড ব্লগার বলো যাই বলো। তো দেখা যাচ্ছে যে মোটামুটি মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই সবার পণ্যগুলো দেখাতে পারে। আর মোবাইল অ্যাপ কি? মার্কেট প্লেসে কিন্তু মোবাইল অ্যাপ না, মোবাইল অ্যাপ হচ্ছে তোমার দারাজ, তারপর হচ্ছে রকমারি, এগুলো যে মোবাইল অ্যাপস এর মাধ্যমে যেগুলো আমরা করে থাকি সেগুলো দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাপস যাদের আছে তাদের পাশাপাশি কিন্তু ওয়েবসাইটও আছে। সো আমার যদি অ্যাপস না থাকে পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও আমি আমার অর্ডারগুলো পরিচালনা করতে পারবো। সো এইগুলো হচ্ছে মূলত ই কমার্সের বেসিক ধারণা। তো সবাই কি মোটামুটি কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, স্যার আমরা যদি ই কমার্সের একটু দেখি পিছনে যাই যে ই কমার্সের ইতিহাসটা কি ছিল, তো আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে আমরা এখানে 1960 সালের প্রথম থেকে কিন্তু মানে অনলাইন ট্রানজাকশন শুরু হয়েছিল। 1960 সাল, কেন ইমাজিন আজ থেকে কত বছর আগে? অলমোস্ট 60 বছর আগে, 65 বছর। 65 বছর। 65 আগে। 65 বছর, 65 বছর, 65 বছর। 65 বছর, 5 ইয়ার্স অ্যাগো প্রথম শুরু হয়েছিল।
বাট তারপরও কিন্তু বাংলাদেশে আসতে কিন্তু অনেক সময় লেগে গেছে। দেখো 1960 সালে প্রথম শুরু হয়, তারপরে এটা নিয়ে কাজ করতে করতে 1995 সালে আসে যে বহুল প্রচলিত যে অ্যামাজন, ইবে, যেটা অনলাইন প্ল্যাটফর্ম। যদিও অ্যামাজন বাংলাদেশে নাই, ইবেও বাংলাদেশেই করে না, এটা হচ্ছে ইন্ডিয়া পর্যন্ত আছে। তারপর দেখো 2000 সালের পর থেকে ইন্টারনেট ম্যাসিভ আকারে বেড়ে যায়, এবং এইটা তখন হচ্ছে মানে আলি এক্সপ্রেস বলো, দারাজ বলো, ইভ্যালি ছিল, এখনো কিন্তু ইভ্যালি আছে, জানো কেউ? ইয়েস স্যার। নো স্যার। কিন্তু আগের মতো অফার নয়। ইভ্যালি যে ফার্স্টে, আমি কিন্তু আমার ক্লাসে ফার্স্টে বলেছিলাম যে অনেক প্রতিষ্ঠান ছিল, বাট আজ তারা নাই। কেন? তাদের কমিটমেন্টের জন্য। ইভ্যালি কিন্তু আগে ইভ্যালি ছিল, বাট এখনো ইভ্যালি আছে, বাট মাঝখানে কিন্তু জনপ্রিয়তা হারিয়েছে। কারণ কি? ওরা প্রথম দিকে অনেক অনেক ডিসকাউন্ট দিত, যাতে করে মানুষ, অরেঞ্জ ছিল, ইভ্যালি ছিল, এরা ছিল প্রতিদ্বন্দ্বী, যে ডিসকাউন্টের পাল্লায় পরে মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে থেকে ওয়াও 60% অফ, 70% অফ, এই বিশ্বাসেই কিন্তু তারা টাকাগুলো দিয়েছে, কিন্তু তারা তাদের কমিটমেন্ট গুলো রাখেনি বলে এই জনপ্রিয়তা হারিয়েছে। তো ইভ্যালি বর্তমানেও আছে, কিন্তু সেই জনপ্রিয়তা নাই। বাট দারাজে কিন্তু এখন অন্য অন্যদের থেকে সব থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে। তো এখন যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশে শুরু হয়েছে কবে থেকে? বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু 2010 সাল থেকে, এবং এর যে বেনিফিট, এটা কবে থেকে দেখানো শুরু হয়েছে? দেখো কোভিড এর সময়। মানুষ 2020 সাল। হ্যাঁ, মানুষ হচ্ছে ভালো কাজ করে গেছে। এই যে কোভিড এর সময় লকডাউন ছিল, বাইরে কেউ যেতে পারতো না, সবাই খালি খুঁজবে কি সার্ভিস পাবো, আমার এটা দরকার, কে এনে দেবে, কে পৌঁছায় দেবে। তো এই সময়টাই কিন্তু সব থেকে ই কমার্সের জনপ্রিয়তা বাংলাদেশে বৃদ্ধি পায়, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড। কারণ সবাই যেখানে লকডাউনের মধ্যে ছিল, এবং ই কমার্স ছিল ওয়ানলি দ্য ওয়ে টু কমিউনিকেট টু দ্য অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন আছে তাদের সাথে কমিউনিকেট করে পণ্যগুলো বাসায় নিয়ে আসা, এবং এটাই ছিল কোভিড কে প্রতিরোধ করার জন্য একমাত্র হাতিয়ার। আর এর সুফল পাচ্ছে বর্তমানে হাজার হাজার উদ্যোক্তা। মানে বুঝো যে যারা আছে, দেখা যাচ্ছে আমাদের গতানুগতিক, মানে লেখাপড়ার পাশাপাশি আমাদের সবার মোটিভেশন থাকে চাকরি করব, জব খুঁজবো, বাট ম্যাক্সিমাম যারা জব তো আর সবার জন্য না। দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেই জবের ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তো তোমার মানে গ্রাজুয়েশনের লেভেল তো তার থেকে অনেক গুণ বেশি। এই যে বেকার যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এক একজন এক একটা থিঙ্কিং থেকে তাদের বিজনেসকে প্রমোট করে। নট অনলি দ্যাট, আমি কিন্তু এখন এমন অনেক নিউজ দেখেছি যে যেখানে যারা জব হোল্ডার মানে চাকরিজীবী আছে, তারা তাদের চাকরি ছেড়ে দিয়ে নিজেই নিজের বিজনেসকে প্রতিষ্ঠা করছে। কারণ কি জানো, অনেকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা, মানে অনেকে দেখে যে চাকরি করা তো মানে আরেকজনের আন্ডারে থাকা, বাট আমি কেন আরেকজনের আন্ডারে থাকবো, আমি আরো 10 জনকে নিয়ে কাজ করব। সো এইসব থিঙ্কিং থেকে কিন্তু ই কমার্সের কিন্তু এর জনপ্রিয়তা ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে গেছে। এবং বললাম না যে যার যে সেক্টরে পারদর্শী, সাপোজ আমি তো রান্নায় পারদর্শী না, আমি তো কোনো কিছুই পারদর্শী না, তাহলে আমি কি করতে পারি? আমি হচ্ছে ছবি আঁকতে পারি, ওকে ঠিক আছে, আমি ছবি আঁকি, ছবি এঁকে গিয়ে সে কিন্তু অনলাইনে বিভিন্ন এক্সিবিশন করছে। আমি তো ছবি আঁকতে পারি না, আমি গান গাইতে পারি, ওকে গান গেয়ে গিয়ে কিন্তু দেখো অনেকে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, হচ্ছে না? অ্যাভেলেবেল মানুষ যে তাদের কিন্তু তুমি ই করতেই পারবে না। তাদের যদি বলা হয় যে আপনার আমি সাক্ষাৎকার নিতে চাই, তারা বলবে যে না আমি সাক্ষাৎকার দিতে পারবো না, মানে তারা এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে। মানে দিস ইজ দ্য ওয়ে যে যে যার জায়গা থেকে অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে কিন্তু উপরে উঠতে পারে। তো আসলে এই অনলাইন এই যে আমরা যে ই কমার্সের এত কিছু সাইট নিয়ে করলাম, আসলে মেন উদ্দেশ্যটা কি আমাদের?
আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো আছে আসলে আমাদেরকে জানা দরকার। কারণ জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা অনলাইন ভিত্তিক কাজ করে, সময় খরচ বাঁচায় এবং বিশ্বব্যাপী বাজার তৈরি করে। যে তুমি যে পণ্যটা দিছো সেটা শুধুমাত্র তোমার এলাকা না, সারা জায়গায় কিন্তু এটা ছড়ায় যায়। যে তুমি এখানে 24 ঘন্টা যে কোনো সময়, আমাদের দোকান তো একটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়, বাট এটা কখনো বন্ধ হয় না। অনলাইন প্ল্যাটফর্মে তুমি অর্ডার করে রাখছো, তোমার নির্দিষ্ট সময় মতো তোমার পণ্যটা তোমার বাসায় চলে আসছে। সো এটাই কিন্তু সবথেকে পপুলারিটির মেইন রিজন। কি সবাই কি ক্লিয়ার? Yes, জি sir. স্যার আচ্ছা, তো এতগুলো বেনিফিট হওয়ার পরেও যদি আমরা এই ছবিটার দিকে দেখি, যে এমন কিছু অর্ডার করার পর তোমার চিন্তা এরকম হয়ে যাচ্ছে, মানে কি হতে পারে বলো তো এই ছবি দেখে? মানে যেটা অর্ডার হয়েছে আমার একবার হয়েছিল যে যখন আমার একটা মানে লাইক টিউব অর্ডার করা হয়েছিল, তারপর লাইক টিউবটা বাসায় আসছে কিন্তু এটা ছবির মতো একটুও ছিল না, কিন্তু এটা আরো খারাপ ছিল। হ্যাঁ স্যার, আমার একবার এরকম হয়েছিল। আমি একটা ড্রেস অর্ডার করছিলাম, সেটা না এসে অন্য আরেকটা আসছে। পরীক্ষাটা কবে হবে? আর তো দেখা যাচ্ছে কি যে আমরা এইটা মানে বললাম না যে অনেক ভালো অভিজ্ঞতার পাশাপাশি অনেক খারাপ অভিজ্ঞতাও কিন্তু আমাদের এটার পেছনে কিন্তু দায়ী, যে পপুলারিটি চলে যাওয়ার কারণ। যদি তোমরা যদি প্রতারিত হয়, যে ওয়েবসাইটে দিয়ে দিছে এক জিনিস, চলে আসছে আরেক জিনিস। তো এরকম হাজার হাজার মানে অভিজ্ঞতা, হাজার হাজার মানুষ কিন্তু এরকম আছে যে হাজার হাজার অভিজ্ঞতার মধ্যে তো দেখা যাচ্ছে যে আমরা এখন যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে এই যে খারাপ যে জিনিসগুলো আছে সেই খারাপ জিনিসটা কি, যে প্রতারণা। এই প্রতারণার জন্যই কিন্তু তারা তাদের পপুলারিটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যে যে জিনিসটা বলতে যাচ্ছি, যে আসলে অনলাইন প্ল্যাটফর্মটা ছিল কিন্তু সবার জন্য কিন্তু আসলে একটা ব্লেস, যদি এই প্রতারণার সিস্টেমটা না থাকতো। তো যার কারণে যখনই আমরা কোনো কিছু অর্ডার করতে যাব, আমাদের ফার্স্ট কাজ কি হবে? যদি প্রতারণা থেকে বাঁচতে চাই, একটা ওপেন প্ল্যাটফর্ম চাই। আমি কেউ কি বলতে পারবা? রিভিউ। এক্স্যাক্টলি, রিভিউ। আরেকজন So বলতে can পারবে? you repeat রিভিউর it again? মাধ্যমে আমরা লাইক অর্গানাইজেশন থেকে জানতে পারি যে আমাদের প্রোডাক্টটা লাইক এক্স্যাক্টলি ছিল না, তাই লাইক আমাদের এক্সপেরিয়েন্সটা জানালে অন্য আইডিয়া? আচ্ছা, তারা নেক্সট টাইম ইমপ্রুভ করার চেষ্টা করতে পারবে। অ্যাকাউন্টটা যাতে পুরাটা চেক করবো, যাতে জিনিসটা বুঝতে পারি জিনিসটা কি সাসপিশিয়াস নাকি, এক্স্যাক্টলি। বা লোকের সাথে ফোনে কল করে কথা বলা যায়। হ্যাঁ, তোমরা গতদিন কিন্তু একটা ক্লাস পেয়েছিলা, গতদিন একটা ক্লাস করেছিলা, সেটা ছিল কি আইসিটি অলিম্পিয়াড, কি আইসিটি অলিম্পিয়াডের একটা ক্লাস ছিল সাইবার সিকিউরিটি, 15 তারিখে, রাইট? ইয়েস স্যার। সেখানে তোমরা কিন্তু অনেক কিছুই জেনেছো, যে ইয়েস আসলে স্যার। প্রতারণার শিকার মানে কিভাবে তোমাদেরকে মানুষ তোমাদেরকে মোটিভেট করে তোমাদের সিস্টেম হ্যাকিং করবে, হ্যাক করে নেবে, তোমাদের ইনফরমেশন গুলো নিয়ে তারা কাজ করবে। তো এই ই কমার্স এমন একটা জায়গা, ওই যে প্রতারণা যেটা তোমাদেরকে বলো, যে সেই প্রতারণা থেকে তোমাকে কিন্তু সেফ থাকতে হয়। যে এটা কিন্তু একটা প্রতারণা থাকতে, যার কারণে তোমরা আগে দেখবা রিভিউ, যে ট্রু রিভিউ কার কার আছে। কারণ অনেকে থাকে কি যে
একটা মাত্র ওয়েবসাইট বানিয়ে, তো তখন বলে কি আমার এই পণ্য আছে, লাইক ইভ্যালি ইঅরেঞ্জ, এরা যেটা করতো যে 70% ডিসকাউন্ট একটা বাইক কিনবে। তো এই যে যখন বেশি বেশি প্রলোভন দেখানো হয়, আসলে ওদের কাছেই কিন্তু ছিল না। তো ওরা কি করতো, ওরা কি অন্য কোনো ওয়েতে এইগুলো ম্যানেজ করে কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটা প্রোডাক্ট ছাড়তো, বাকিগুলো আটকায় রাখতো। এই কারণে ওদের জনপ্রিয়তা হারিয়ে গেছে। তো দারাজেও যদি তোমরা কোনো কিছু পারচেস করতে যাও, অবশ্যই অবশ্যই আগে দেখবা যে এর রিভিউটা কেমন। নতুন যারা প্রোডাক্ট সাপ্লাই করতেছে, তুমি এমন একটা চাও সেই স্যার প্রোডাক্টটা, রিভিউটা কি বুঝিয়ে বলবেন? রিভিউ হচ্ছে এই প্রোডাক্টটা অন্য যে অর্ডার করেছিল তার অভিজ্ঞতা। রিভিউ মানে পুনরায় ভিউ করা সম্ভব, বাট এটা হচ্ছে কি যে তোমার যে অভিজ্ঞতা, যে তুমি প্রতারণার শিকার হয়েছো। তুমি হয়তো লাল কালারটা অর্ডার করেছো, তোমাকে নীল কালার পাঠিয়েছে, তুমি ওইখানে কমেন্ট করে দিলা যে আমি তো চেয়েছিলাম লাল কালার, তা আপনারা নীল কালার দিলেন কেন, এটা তো ঠিক না। তো এটা তোমার কমেন্টের কারণে দেখা যাচ্ছে অন্য যারা এটা কিনতে যাবে তারাও কিন্তু অ্যালার্ট হয়ে গেল যে না, এই সেলারের মানে কমিটমেন্ট ঠিক নাই, ইনি বলে একটা দেয় আর একটা। তো তার এই কমিটমেন্ট মানে এর কারণে তা দেখা যায় তার যে সেলটা হতো সেই সেল কিন্তু অনেকাংশে কমে আসবে, এবং এটার মাধ্যমে অন্যরা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে যে কোনো প্রোডাক্ট কেনার আগে তোমাকে আগে যাচাই করতে হবে যে অনলাইনে তুমি দেখলা যে ওকে অর্ডার করুন, এক্ষুনি অর্ডার করুন, এক্ষুনি বলার সাথে সাথে তুমি অনলাইনে অর্ডার করতে যাবা না। হতে পারে সুন্দরবনের মধু, হতে পারে আসল খেজুরের গুড়, হতে পারে অন্য অন্য কসমেটিক্স সামগ্রী। সো থিঙ্ক বিফোর ইউ ক্লিক, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। স্যার কারণ যদি তুমি ক্লিক করার আগে যদি তুমি মানে থিঙ্ক না করে যদি ক্লিক করো, হতে পারে তোমার আইডি হ্যাক হয়ে যেতে পারে, হতে পারে তারা তোমার কম্পিউটার অথবা মোবাইলে তারা ভাইরাসকে ইনজেক্ট করে দিতে পারে। সো আগে দেখতে হবে তুমি কোন ওয়েবসাইটে আসো, তারা ট্রু অর ফলস। এবং দেখা যাচ্ছে যে যখনই কোনো ওয়েবসাইটে যাবা, অবশ্যই অবশ্যই আগে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা চেক করবা, যে এইটা দারাজ হতে পারে, কিন্তু দারাজ না দিয়ে দেখা যাবে বারাজ লিখে দিল। কিন্তু তুমি কিন্তু দেখতে, আমি তো দারাজে যাচ্ছি, তো ও ওই দারাজের লোগো টোগো দিয়ে সবকিছু সাজায় রাখলো, এখন তোমাকে বিভিন্ন ধরনের অফার করলো যে তুমি এটা কেন। আর তুমি যদি ওই ইউআরএলটা ফলো না করো, তাহলে কিন্তু তুমি কিন্তু প্রতারণার শিকারও হতে পারো, সাথে সাথে তুমি হ্যাকিং এরও শিকার হতে পারো। স্যার এরকম অনলাইনে অর্ডারের মাধ্যমে কিভাবে হওয়া যায়? অনলাইনে অর্ডারের মাধ্যমে স্যার অনলাইনে অর্ডারের মাধ্যমে কিভাবে ভাইরাস ঢুকানো যায়? তুমি যখন ওই যে কেবল যেটা বললাম যে আমি একজন হ্যাকার, উদাহরণস্বরূপ আমি দারাজের লোগো, দারাজের ওয়েবসাইট সবকিছু দিয়ে ক্লোন করে একটা ওয়েবসাইট বানালাম, এবং ওইখানে দারাজ না লিখে আমি দিলাম লারাজ, লিখে দিলাম LARAZ। ওই যে দেখো না, বাটার জুতা কিনতে গেলে অনেক সময় কিন্তু দেখো বাটা, তারপর রাটা, ডাটা, সব কিন্তু বাটার মতো দেখছো এরকম জুতার গায়ে লেখা থাকে। জি স্যার। আরে আমি তো বাটা কিনছি, কিন্তু 2 দিন পর যখন ছিঁড়ে যাবে তখন তোমার চোখ পাবে আরে এটা তো বাটা না, এটা তো রাটা নাকি ডাটা লেখা। সো এই জিনিসটা হচ্ছে, তো যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করব এবং ওটা দারাজ না হয়ে তুমি লারাজের মধ্যে যাবা, তখন কিন্তু আমি ওই ওয়েবসাইটের মধ্যে আমি কিছু কোড লিখে দিতে পারি, যার কারণে ওই যখনই ক্লিক করবা তখন ওই ইনফরমেশন গুলো তোমার মোবাইলে ডাউনলোড হবে, এবং ওই ডাউনলোড হয়ে তোমার অ্যাক্সেস গুলো নিয়ে যাবে। কি বুঝাতে পেরেছি আমি? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। বর্তমানে আমি অনেক ওয়েবসাইটে দেখতেছি যেখানে লাইক এআই বট আছে যারা লাইক ভালো ভালো রিভিউ করে,
মানে কোনো কারণ ছাড়াই, কিন্তু ওইগুলোকে আমরা এখন কিভাবে অ্যাভয়েড করতে পারি? এআই বট আছে, সেগুলো তোমাদের সে তুমি তো কোশ্চেন করলে অথবা দেখতেই পাবা যে ওইগুলোকে তোমরা হচ্ছে জাস্ট ইগনোর করবা। যখনই এই ধরনের কোনো কিছু আসবে জাস্ট ইগনোর দেন এবং তুমি অন্য কাজে অন্য কোনো ওয়েবসাইটে খোঁজ করবা। স্যার কেমনে বুঝবো? কারণ যখন দেখবা যে তুমি যে কোশ্চেনটা করছো তার হচ্ছে তুমি অ্যান্সারটা তুমি ঠিক মতো পাচ্ছ না, এটা দেখলে তো তুমি বুঝতে পারবা যে না, কারণ এআই তো প্রিডিফাইন্ড কাজ করে, ওর বেশি মধ্যে তো বেশি বেশি বলে আর হ্যাঁ কি। হ্যাঁ ওর মধ্যে চিন্তা ভাবনার কিছু নাই, ওকে আগে থেকেই মানুষের মতো সেট করা কিছু জিনিস দিয়ে দেওয়া যেগুলার এগেইনস্টে ওকে বের করবে। হ্যাঁ হ্যালো, বলতে পারো। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসলে ওই দিন দেখলাম আমার ছেলে যে আইসিটি তে যে করতেছিল, তো ওই সময় দেখলাম সব বাংলায় কোশ্চিন গুলি আসছে। তো ওদের এক্সামটা কি বাংলায় হবে? একটু ইন্টারাপ্ট করি ম্যাম। আমাদের আইসিটি অলিম্পিয়াড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমরা ক্লাস শেষে দেখবো। আপাতত কোর্সের ক্লাসগুলো মানে আপাতত আমি এক মিনিটের জন্যই শেষ করে দিচ্ছি। কোশ্চিন গুলো আসছিল বাংলায়। ওদের যদি এক্সামটা বাংলায় হয় তাহলে কিভাবে হবে? আইসিটি তো বাংলায় হয় না। আচ্ছা, আমাদের হচ্ছে ফাইনাল রাউন্ডে বাংলা ইংলিশ দুইটাই থাকবে। ইনফ্যাক্ট আমাদের এটা নিয়ে এখনো ওয়েবসাইটে ক্লাস চলছে, মানে কাজ চলছে, সরি। মানে সামনে থেকে আপনারা বাংলা ইংলিশ বোথই সেটা পাবেন। এখন আপাতত সেটা বাংলার আছে। না, আমি চাচ্ছি ইংলিশে হোক, কারণ আইসিটি তো ইংলিশে হওয়া উচিত। আর ও তো, আমার ছেলে তো ইংলিশ ভার্সন, ও বাংলা খুব কম বলছে। আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি, সরি জি। সরি ম্যাডাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। যে আমাদের এটা সামনে ইনবিল্ড হয়েছে, ইনশাআল্লাহ সামনে থেকে টিচার আপনি পাবেন। এখন একটু আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করতে করি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এন্ড কাইন্ডলি যদি কোনো আইসিটি রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমরা সেটা ক্লাসের শেষে করব। স্যার, ভাইয়া প্লিজ কন্টিনিউ। হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ওকে। তো আমি যে জিনিসটা বললাম যে তোমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে যদি তোমার অভিজ্ঞতা না থাকে অন্যদের অভিজ্ঞতাকেও তুমি কাজে লাগাতে পারো রিভিউ এর মাধ্যমে, যে কোন জিনিসটা অর্ডার করা যাবে, কোন জিনিসটা অর্ডার করা যাবে না। তো দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের ই কমার্স কাজ করি, এই কাজের মধ্যে আসলে আমরা 6 প্রকারের আমরা ই কমার্স আছে। তো তোমরা যদি তোমাদের বইটা দেখো, বইতে তোমরা দেখতে পারবা যে ওখানে 4 ধরনের আছে। আর তো 4টা ধরন হচ্ছে বেসিক, মৌলিক। একটা হচ্ছে বিজনেস টু ক্লায়েন্ট, মানে B2C। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, B2B। বিজনেস টু সি মানে ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজুমার, সি ফর কনজুমার। বিজনেস টু কনজুমার মানে কি জানো? যেটা হচ্ছে দারাজ আমাদেরকে প্রোভাইড করে। যে বিজনেস টু কনজুমার হচ্ছে যে আমার একটা প্রতিষ্ঠান, আমি আমার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমি একদম ভোক্তা লেভেলে আমি দিব, সেটা হচ্ছে B2C, বিজনেস টু ক্লায়েন্ট। আরেক ধরনের আছে B2B, মানে আমি একটা বাল্ক অ্যামাউন্ট নিয়ে কাজ করব। আমি দেখা যাচ্ছে যে আইটি নিয়ে কাজ করছি, কিন্তু এর পাশাপাশি আমার পোশাকের বিজনেস আছে। সো আমি কি করতে পারি, বড় একটা ইন্ডাস্ট্রির সাথে কমিটমেন্ট করতে পারি। অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, কাদের সাথে নেব? তখন আমাকে বড় বড় তাদের লট নিয়ে কাজ করতে হবে। সো আইটির পাশাপাশি ক্লথ নিয়েও কাজ করতে পারছি, আইটির পাশাপাশি ফুড নিয়েও কাজ করতে পারছি। তো আমার ফুডের বিজনেস আছে, আমি এখন রিয়েল এস্টেট নিয়ে কাজ করবো। দ্যাট ইজ কল্ড B2B, মানে বিজনেস টু বিজনেস, কোম্পানি লেভেলে যে ট্রানজাকশন গুলো হয়। একটা আছে C2B, ক্লায়েন্ট টু বিজনেস। ক্লায়েন্ট টু বিজনেস কি? যেটা হচ্ছে মানে আমরা যে আউটসোর্সিং গুলা করি ফ্রিল্যান্সার হিসাবে, ওরেক্স ফ্রিল্যান্সার, সেখানে হচ্ছে
যে যার বাসা থেকে কাজ করে, মানে ভোক্তা থেকে বিজনেসে সাপোর্ট করে। সো বেস্ট এক্সাম্পল ফর C2B মানে ভোক্তা থেকে ব্যবসা, সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু C2B করা যায়। আর C2C মানে ক্লায়েন্ট লেভেলে যে বিজনেস গুলো হয়, এটা হতে পারে বিক্রয়.com, হতে পারে OLX.com, মানে তোমার যা যা আছে তুমি সেগুলা অনলাইনে আপলোড করছো, সেগুলা কিন্তু অনলাইনে দিয়ে দিচ্ছ। তো এটা হতে পারে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, ভোক্তা থেকে ভোক্তায়। আর এইগুলো হচ্ছে এই 4 ধরন, এই 4টা ধরন হচ্ছে প্রাথমিক। তো তোমাদের যদি কোশ্চেন আছে, তোমরা এই শুধু 4 ধরন না, তোমরা দেখবে যে সেখানে 6 ধরনের আছে কিনা। তো 6 ধরন থাকলে 6 ধরন দিবা, 6 ধরন না থাকে তাহলে 4 ধরনের দিবা। তো তোমাদের এরকম যদি কোনো কনফিউশন থাকে, তোমরা কিন্তু এইটা মাথায় রাখবা যে প্রাথমিকভাবে এটা 4 ধরনের, ইন অ্যাডিশনাল 2 ধরনের আছে, যেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে, B2G মানে ব্যবসা থেকে সরকারে কিভাবে যায়। যে ব্যবসা থেকে সরকারে যায় যে কিভাবে, যেমন হচ্ছে আমরা হচ্ছে ব্যবসার যে ভ্যাট গুলা দেওয়া হয়, অথবা অনলাইনের মাধ্যমে বিজনেসের যে ইনফরমেশন গুলো সরকারকে দিতে হয়, সেই মডেলটা হলো B2G মানে বিজনেস টু গভর্নমেন্ট। আর একটা C2D ক্লায়েন্ট টু গভর্নমেন্ট, এটা হচ্ছে যেই পরিষেবাগুলো আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাই, যেমন হতে পারে হচ্ছে ল্যান্ড ট্যাক্স, তারপর হচ্ছে যে টাকাগুলো তারা অনলাইনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে নেয়, সেটা হচ্ছে C2G মডেল। সো এই 6 ধরনের মডেলের উপর বেস করেই কিন্তু আমাদের যেই ই কমার্স সাইট, সেই ই কমার্স সাইট কিন্তু পরিচালিত হয়ে আসছে। তো দেখা যাচ্ছে যে যদি এই 6টা টাইপ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ই কমার্স সম্পর্কে তোমাদের কোনো ধরনের কোশ্চেন থাকার কথা না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন দিতে চাই, যে দেখো এই যে কোশ্চেনটা কি হতে পারে, জাস্ট মানে যদি একটা ব্যবসা সরাসরি পণ্যের কাছে মানে গ্রাহকের কাছে পণ্য বা সেবা বিক্রি করে, একটি ব্যবসা সরাসরি গ্রাহকের কাছে পণ্য বা সেবা বিক্রি করে, তাহলে তাকে কি বলা হয়? ভাইয়া সবাই কমেন্ট করছে। হ্যাঁ, আমার মনে হয় স্ক্রিন শেয়ারটা কেটে গেছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। শেয়ার স্ক্রিন। আচ্ছা, B2C আমি অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে B2C মানে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে একটা স্যাম্পল MCQ, যে কি ধরনের আমার কোশ্চেন এখান থেকে আসতে পারে সেটার বেসিসে আমি এই কোশ্চেনটা করলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে উপাদান। থ্যাংক ইউ সবাইকে যারা সবাই রিপ্লাই করছো কমেন্টে। সো বুঝতে পেরেছি যে সবাই মোটামুটি ক্লাসটা ভালোভাবে নিয়েছো, এবং ক্লাস সম্পর্কে সবার আইডিয়াটা অনেক ভালো হয়েছে। কারণ এই জিনিসটা অ্যান্সার তখনই করতে পারবা যখনই তোমরা ক্লাসের এই কথাগুলো, আমার কথাগুলো শুনতে পেরেছো এবং ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। তো লাস্ট অফ অল, এই কমার্স এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা কি থাকতে পারে? অবশ্যই সেটা হতে পারে লাইভ চ্যাট, হতে পারে ফোন কল, যে কোনো ভাবে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।
এবং তাদের একটা ওয়েবসাইট অথবা অ্যাপস থাকতে হবে যেটার মাধ্যমে কমিউনিকেট করা যায়, এবং একটা পেমেন্ট সিস্টেম থাকতে হবে যেটার মাধ্যমে তোমরা টাকাগুলো তাদেরকে ইনশোর করতে পারো, এবং তারাও যেন একটা মানে ডাটা লজিস্টিক একটা সিস্টেম থাকতে হবে যেটার মাধ্যমে তারাও যেন এই টাকা পাওয়ার পর পণ্যগুলো তোমাদের কাছে পৌঁছায়, এবং এই লজিস্টিক সিস্টেমে যে পণ্যটা কোথায় আছে, কিভাবে আছে, কেমনে আছে, এইটাও যেন দেখতে পারা যায়, সেই সিস্টেমও যেন থাকতে, তাহলেই হচ্ছে একটা ই কমার্স একটা ওয়েবসাইট একটা প্ল্যাটফর্ম দাঁড় হবে। এবং এদের জন্য দরকার একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় ডেটা ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে তাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা, এবং সে একজন ক্লায়েন্ট অর্ডার করার পর কোন ধরনের প্রবলেম ফেস হচ্ছে এবং সে কি টাকা দিয়েছে কিনা, টাকা নিশ্চিত হওয়ার পর পণ্যকে আসছে কিনা, টোটাল ওভারভিউ সমাধানের জন্য একটা ডেটাবেস ডেটা ম্যানেজমেন্ট থাকবে। সো এই উপাদানগুলা যদি নিশ্চিত করতে পারা যায় তাহলে অবশ্যই ই কমার্স সাইটটা অনেক সুন্দরভাবে পরিচালনা করা যাবে। সো এখন আমরা ই কমার্সের সুবিধা অসুবিধা এটা নিয়ে তো অনেক আমরা আলোচনা করেছি, যে আসলে এটা জনপ্রিয় হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে সময় সাশ্রয়ী, এবং এই খরচ সাশ্রয়ী হচ্ছে এই কারণে যে মাঝখানে কোনো থার্ড পার্টি নাই। যে আমরা সাধারণ বিজনেস চেইন যদি দেখি, যে প্রথমে উৎপাদন হচ্ছে এক কোম্পানি, সে আরেক কোম্পানিকে দিচ্ছে, যারা কিনা মধ্যস্বত্বভোগী আছে, যে মানে তারা পাইকারি মূল্যে সেটাকে আরেক কোম্পানির কাছে, যে মানে যতগুলো হাত বদল হবে প্রাইসের ডিমান্ড কিন্তু তত বাড়তে থাকে। তো মাঝখানে যারা আছে, যে এক হাত দুই হাত করে বদল না হয়ে যদি কোম্পানি যদি তাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি পণ্যগুলো বিক্রি করে, তাহলে ক্লায়েন্ট তাদের ওয়েবসাইট থেকে সেই জিনিসগুলো অর্ডারের মাধ্যমে খরচকেও কিন্তু কমাতে পারবে। এবং এখানে ভৌগোলিক সীমাবদ্ধতা নাই, এই কারণে যে তুমি বাংলাদেশে যে কোনো জায়গাতে করতে পারো, অথবা আলি এক্সপ্রেস এর মাধ্যমে আলি এক্সপ্রেস বলো, অ্যামাজন বলো, বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা প্রোডাক্ট গুলা কিন্তু আনতে পারি। যদিও অ্যামাজন আমাদের বাংলাদেশে সাপোর্ট করছে না, বাট তারপরও অনেক কোম্পানি আছে যারা অ্যামাজনের প্রোডাক্ট গুলো কিন্তু এনে দিতে পারে। সো অনেকগুলো সিস্টেমই আছে। তো দেখা যাচ্ছে যে মেইন অসুবিধার মধ্যে যাচাইয়ের সুযোগ নাই, এই সবকিছুই কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তো এখন আমি একটা জিনিস সম্পর্কে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা, যে আমরা যে ই কমার্স নিয়ে কাজ করব এর ভবিষ্যতে কি কি ধরনের আর ডেভেলপমেন্ট হতে পারে। তো ফার্স্ট হতে পারে মানে এআই কে ইন্টিগ্রেট করে, মানে যেটা আমরা অলরেডি দেখেছি যে এআই হচ্ছে আমাদেরকে রিপ্লাই দিচ্ছে, যে একটু আগে যে কোশ্চেন গুলা একজন কোশ্চেন করলা যে এআই এর মাধ্যমে কিভাবে হতে পারে। তো কাস্টমার অভিজ্ঞতা উন্নত করার জন্য এআই আমাদেরকে সাহায্য করবে, এবং ভয়েস কমান্ড শুধুমাত্র বলে এই আমাকে এটা পাঠিয়ে দাও, আমি এখন খেতে চাচ্ছি, আমি ক্ষুধা লাগছে, আমি এখন পিজা খাবো, আমি বার্গার খাবো, আমি কেএফসি তে যাবো, অথবা ডোমিনোস পিজা খাবো, হোয়াট এভার ইট ইজ, বলার সাথে সাথে এআই হচ্ছে আমার তরফ থেকে অর্ডার করে দেবে। মানে আমার এখন সময় নেই যে কাস্টমারকে ওই প্রতিষ্ঠানকে কল করে ইনশোর করা, বাট এই জিনিসগুলা আস্তে আস্তে তারা কিন্তু ডেভেলপ করছে। এবং সাথে সাথে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তাও বেড়ে যাচ্ছে। দেখা যাবে যে অন্য সময় ক্রিপ্টোকারেন্সি বলো হোক, অথবা হচ্ছে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বলতে তো বোঝা যায় বিটকয়েন, আর আমরা যেটা বর্তমানে বাংলাদেশে ইউজ করা হয় ক্যাশলেস, যে ডিজিটাল কারেন্সি। ক্যাশলেস বলতে দেখা যায় যে টাকা দিচ্ছি না, কিন্তু আমার কেনা বেচা করতে বিকাশের মাধ্যমে, নগদ অ্যাপস এর মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট, তো এগুলোর মাধ্যমে ক্যাশ লাগছে না, বাট একটা অ্যামাউন্ট যাচ্ছে কোম্পানির কাছে, কোম্পানি কিন্তু তাদের ফুডগুলো ডেলিভারি করে দিচ্ছে। আশা করি এই জিনিসগুলোর মাধ্যমে ই কমার্স সম্পর্কে তোমাদের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আরো বেশি হেল্প করবে, এবং তোমরা আইসিটি অলিম্পিয়াডে যে কোশ্চেন গুলো পাবা সেই কোশ্চেন গুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আরো বেশি মানে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে আমি আমার যেহেতু ক্লাসের শেষ পর্যায়ে,
আমি ছোট দুইটা ভিডিও দেখাতে চাই। সেই দুইটা ভিডিও যে আসলে আমাদের টেকনোলজি কতদূর এগিয়ে গিয়েছে। অনেকে জানো আর অনেকে জানো না। তো যারা জানো তাদের তো ওয়েলকাম, আর যারা জানো না তাদেরকে আমি একটু দেখাতে চাই। এটা হচ্ছে আল জাজিরার একটা নিউজ, যেটা অলরেডি 6 বছর আগে আল জাজিরা প্রকাশ করেছিল, এবং এটা হচ্ছে সুইডেনে এটা হচ্ছে মাইক্রোচিপ। আমি একটু শেয়ার করি। Hal paling mutakhir tentang Hurblat milik Hana bukanlah ponsel di tangannya, সুইডেনে bukan microchip yang sebenarnya ada di tangannya. সবাই কি দেখতে পাচ্ছ ভিডিওটা? হ্যাঁ, দেখা যাচ্ছে এবং ভিডিও সাউন্ডও ক্লিয়ার আছে। আচ্ছা, দেখো স্ক্রিনের নিচে একটা মাইক্রোচিপ আছে, যে মাইক্রোচিপের মাধ্যমে কিন্তু এখন ট্রানজাকশন গুলা তারা কিন্তু এটা করতে পারছে। তো এই চিপের মাধ্যমে এনএফসি রিডার যে ট্রানজাকশন গুলো আছে, যে তারা একটা চিপ সেটা হচ্ছে চামড়ার মধ্যে প্রতিস্থাপন করছে। এটা হচ্ছে সুইডেন। Mereka gunakan dalam kehidupan sehari-hari, melambaikan tangan untuk masuk ke pusat kebugaran, mengonfirmasi identitas mereka, atau melakukan pembayaran. Rasa sakit এই যে একটা বিশেষ ধরনের একটা ইনজেকশন আছে, সেই ইনজেকশনের মাধ্যমে একটা চিপ স্কিনের নিচে ঢুকাই দেওয়া হয়। biasa dapat datang dan mendapatkan microchip yang ditanamkan di bawah kulit mereka. এটা হচ্ছে সেই মাইক্রোচিপ, এবং এই চিপ দিয়ে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রিলেটেড যত ধরনের কাজ আছে সেই কাজগুলো কিন্তু আমরা এই যে এই মাইক্রোচিপের মাধ্যমে করতে পারি। এটা উন্নত বিশ্বে অনেক জায়গায় এটা প্রচলিত হয়ে গেছে। তো যারা জানো না, শুধু তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমার এই ভিডিও। Nasional Siar telah mendaftarkan sekitar 2.600 orang untuk menggunakan microchip sebagai pengganti tiket kereta api. Apakah Anda melihatnya? Dan tidak perlu mempermasalahkan kesenjangan generasi. Felicia yang berusia 18 tahun dan Pastor Magnus masih memiliki bekas luka implan baru mereka. Siswa Hana Irving juga baru saja dipasangi microchip dan sekarang hanya perlu memprogramnya আচ্ছা, untuk buka pintu. এবার আরেকটা ভিডিও দেখাচ্ছি, Dari masa depan, যে এই মাইক্রোচিপটা ইউজ করে যে ফিউচার যে পেমেন্ট গুলা হয়, সেই পেমেন্ট গুলা বিভিন্ন ক্যাশ কাউন্টারে This guy paid at the shop. He just casually tapped his hand on the scanner. The cashier was shocked when the payment went through, totally caught off guard. What they didn't realize was the guy had a tiny RFID chip implanted in his hand. It works kind of like a credit card, but with more features. The chip gets inserted with a small injection and sits right under the skin. Then you can program it using your phone. After that, it's like having a secret power. You can unlock doors, make payments, even open your car. সো এটা দেখা যাচ্ছে যে আমরা মানে ওই চিপের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে, গাড়ি খোলা যাচ্ছে, সবকিছুই করা যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য future of our e-commerce site. So thank you everybody for joining today's class. আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পেরেছো। স্যার, হ্যাঁ, এই যে চিপটা ঢোকালো হাতের ভিতরে, এটা তার শরীরের জন্য কোনো ক্ষতিকর সাইড এফেক্ট পড়বে না তো এর কারণে? এইগুলা তো দেখা যাচ্ছে যে ফোন ইউজ করাটাও তো ক্ষতিকর, কারণ মোবাইল টাওয়ারের যে রেডিয়েশন সেখানে তো দেখা যাচ্ছে কোনো জিনিসই তো মানে সুফল না। বাট তারপরও দেখা যাচ্ছে যে সবাই যেহেতু উন্নত কান্ট্রিতে, তারা তো আর রিসার্চ না করে এগুলো কাজ করে নেই। তো আমাদের এখানে বাংলাদেশে যেহেতু এটা প্রচলিত হয়নি, তো এই ব্যাপারে আমার কোনো এই ধরনের ধারণা নাই। বাট
তারা হেলথ হ্যাজার্ড মেনটেন করেই কিন্তু এই জিনিসগুলো তৈরি করছে, যে স্বাস্থ্যের যে বিপর্যয় যাতে না আসে সেজন্যই কিন্তু তারা ওই ধরনের সিস্টেম অবলম্বন করেই কিন্তু এগুলো ইনভেনশন করেছে। স্যার একটা কিছু হতে পারে না, যেমন যদি একজন নিয়ে এসে হঠাৎ একটা স্ক্যানার নিয়ে, যদি ক্রেডিট কার্ড থাকে ওই আরএফআইডি চিপের মধ্যে, যদি একজন একটা স্ক্যানার কাছে নিয়ে আসে ওই আরএফআইডি চিপ, চুরি করতে পারে না টাকা? সেক্ষেত্রে ওই যে ব্যাংকে তো কনফার্মেশন থাকে, যত আরএফআইডি যাক না কেন একটা কিন্তু কনফার্মেশন মেসেজ আসে অথবা কল আসে আপনি কি ট্রানজাকশন করতে চাচ্ছেন, তখন না বললে কিন্তু অনেক সময় কিন্তু এই ট্রানজাকশন গুলো হয় না। এটা হচ্ছে এই অটোমেটিক টাকা কাটা প্রতিরোধ করার জন্য একটা সিস্টেম হতে পারে। বিভিন্ন শর্টসে দেখা গিয়েছে যে এই এই চিপটা হাতের ভিতর দেওয়া থাকে, আর শপিং মল বা কিছু কেনাকাটার পরে এটা স্ক্যানারে দিলে এটা হয়ে যায়। এই চিপটাই কি এটা স্যার? হয় হ্যাঁ হ্যাঁ, 24/7 সমর্থনটা কি আরেকবার বলবেন? 24/7 মানে 7 দিনে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা, এজন্য বলা হয় 24/7। মানে exactly কি? সপ্তাহে 7 দিন, 7 দিনে 24 ঘন্টা, মানে প্রত্যেক দিনে তার জন্য অ্যাক্টিভ থাকে, এটাকে বলা হয় 24/7। স্যার B2C টা এক্স্যাক্টলি কি? বিটুসি দারাজ যেটা করে যে মানে অর্গানাইজেশন থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দেয়। ও থ্যাংক ইউ স্যার। স্যার B2B টা বিটুবি হচ্ছে আমার কাপড়ের বিজনেস, আমি পাশাপাশি ফুডের বিজনেস করতে চাই। এখন ফুডের বিজনেস যে করে তার সাথে কমিটমেন্ট করা, মানে পার্টনার টু পার্টনার যদি কমিউনিকেশন গুলো করা হয় সেটা হচ্ছে বিটুবি। B2G টা এক্সপ্লেইন করতে পারবেন? B2G বিটুজি হচ্ছে বিজনেস থেকে গভর্নমেন্টের মাধ্যমে কাছে যে পেমেন্ট গুলো করে, হতে পারে বিজনেস ট্যাক্স, হতে পারে বিভিন্ন অর্ডার, টেন্ডার। স্যার নষ্ট হয়ে যায় তাহলে কি স্যার বারবার অপারেশন করে এটাকে রিপ্লেস করা লাগবে, মানে সার্জারি করে এই চিপটা যদি না, এই যে যেমন ট্যাটু, মানুষ যে ট্যাটু গুলো করে দেখা যাচ্ছে যে এই ট্যাটু গুলা হচ্ছে আগে অনেক ছিল যে ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি করতো, যা স্কিনে সমস্যা করতো। এখন আস্তে আস্তে কিন্তু সেগুলো কিন্তু ওভারকাম করছে। সো মাইক্রোচিপটাও দেখা যাচ্ছে যে কোনো একটা সিস্টেম থাকবে যে যেটার মাধ্যমে এগুলো দ্রুত রিপ্লেস করা যাবে। সো ওটা দেখা যাচ্ছে যে অনেকে ভুলে যায় মোবাইল কোথায় রাখছে, কার্ড কোথায় রাখছে। যারা মানে ই করতে পারবে না, মানে এইগুলো টেনশন নিতে চায় না, তারাই ওইগুলো আর কি স্মার্ট ওয়েতে ইউজ করে। এটা কি স্যার নির্দিষ্ট সময় পর চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, প্রোগ্রাম করা যেতে পারে, আপডেট করা যেতে পারে, ওটা তেমন কিছু না। যেহেতু একটা ইনজেকশন পুশ করছে, কারণ এই যে যারা ব্লাড, একটা জিনিস দেখো যে যারা রক্ত দেয় তারা তো মাসে দেখা যায় 3 মাস পর পর রক্ত দিতে পারে, তো সুই তো প্রতিনিয়ত তার শরীরে ঢুকায়। কিন্তু আসলে এটা যদি স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে হয় তাহলে মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই এতক্ষণ এত সুন্দরভাবে ক্লাসটি নেওয়ার জন্য। যদি কোর্স রিলেটেড আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ভাইয়া লেফট নিয়ে নিবে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। স্যার এই C2G টা এবার এক্সপ্লেইন করলে ভালো হয়। সিটিজি হচ্ছে নো ম্যাম। নাগরিক যে সেবাগুলা তোমরা প্রদান করছো, যে এটা হচ্ছে হতে পারে জমির খাজনা, হতে পারে হচ্ছে তোমার হচ্ছে পানির বিল টিল, মানে গভর্নমেন্টকে যেটা পে করতে হয় সেই জিনিসগুলো হচ্ছে সিটুজি, ক্লায়েন্ট টু গভর্নমেন্ট, ক্লায়েন্ট পে করবে গভর্নমেন্টকে। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনটা যদি বুঝিয়ে দিতেন। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা সেশন আছে, এটা বড় একটা জিনিস। আর কিছু থাকলে বলতে পারো।
আচ্ছা B2C-টা কি? দারাজ, ইভ্যালি, রকমারি এরা যে কাজগুলো করে, মানে কোম্পানি থেকে ক্লায়েন্ট কনজিউমার। ইভ্যালি অথবা এগুলো সব ই কমার্স রিলেটেড অ্যাপ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর যদি কোশ্চেন না থাকে, থ্যাংক ইউ এভরিবডি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আপনি চাইলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কারো আইসিটি অলিম্পিয়াড